হৃদয় মাঝে হঠাৎ তুমি। মেরিনা আলভির দিকে তাকিয়ে বলে, আসছি তাহলে। মিটিং রুমে দেখা হচ্ছে। ওকে। মেরিনা আলভির কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে আসে। আগে মেরিনার বাবা অফিসে থাকলেও এখন মেরিনা আসে। ওর বাবার সব দায়িত্ব এখন মেরিনার। মেরিনা ফোন হাতে নিয়ে ডায়াল লিস্ট থেকে একটা নম্বর খোঁজে। হয়তো অনেক নিচে পড়ে গেছে নাম্বারটা। প্রায় 2 মিনিট পর নাম্বারটা খুঁজে পায়। এরপর রিং হয়ে কেটে যায়। রিসিভ হয় না। দ্বিতীয়বার কল করবে কি করবে না ভাবতে ভাবতে আবার ডায়াল করে, আর সাথে সাথেই রিসিভ হয়। ফোনে স্পিকার দিয়ে মুখের সামনে ধরে রাখে ফোন। ফোনের অপর পাশ থেকে ভেসে আসে গমগমে পুরুষালী গলার স্বর। মেরিনা, কেমন আছো? ভালো। এতগুলো দিন পর আমার কথা মনে পড়লো। মেরিনা বলে না কিছু। ফোনের অপর পাশ থেকে বলে, কিছু বলবে? বলার থাকলে বলে ফেলো। বলার ছিল কিছু। আমি তো শোনার জন্যই অপেক্ষায় আছি। আপনি আমার ফ্যামিলি নিয়ে রাতে আমাদের বাড়িতে আসুন। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না। হয়তো মেরিনার কথা শুনে বাক্যহারা হয়ে গেছে। কথা বলছেন না কেন মিস্টার চৌধুরী? আপনি আমার ফ্যামিলিকে ইনভাইট করছেন? হ্যাঁ, কিন্তু কেন? আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনার ফ্যামিলিকে নিয়ে রাতে আমাদের বাড়িতে এসে বিয়ের ডেট ফিক্সড করে যাবেন। আমি এই মাসেই বিয়ে করতে চাই। সত্যি? একদম। তাহলে রাতেই বউ সেজে অপেক্ষা করো। একেবারে তুলে নিয়ে যাব আমার বাড়ি। ভালো থাকবেন, রাতে দেখা হচ্ছে তাহলে। লাইন বিচ্ছিন্ন করে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয় মেরিনা। হুট করে কি হয়েছে কে জানে। ওরও এখন বউ সাজতে ইচ্ছে করছে। আলভির জন্য সাজতে পারেনি তো কি হয়েছে, অন্য কারো জন্য সাজবে। আলভিকে দেখিয়ে দেবে। আলভিকে ছাড়া মেরিনাও সুখে থাকতে জানে অন্য কারো সাথে। অফিস থেকে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল 5:30 যায়। আলভি আর মায়ারা ওদের দুজনকে বাড়িতে রেখে শুভ নিজের বাড়িতে চলে যায়। রুমে এসে দুজনেই ফ্রেশ হয়ে নেয়। মায়া ভেজা চুলগুলো না শুকিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলভি মায়ের কাছে এসে ওকে টেনে তুলে বসায়। এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে মায়ার চেহারায় ক্রিম লাগিয়ে দেয়। কোলে তুলে এনে ডিভানের উপর বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দেয় নিজেই। তারপর চুলগুলো ব্রাশ করে বেঁধে দেয় উঁচু করে। মায়ার ভালো লাগে আলভির এই কেয়ারগুলো। বিয়ের পর থেকে মায়া নিজের হাতে চুল ব্রাশ করে না, মুখে ক্রিম লাগায় না, চুলগুলো শুকায়ও না। সেই ছোটবেলার মতো এলোমেলো হয়ে থাকে। আলভি নিজেই পরিপাটি করে দেয় নিজ দায়িত্বে। মায়ার রুমেও এলোমেলো করে রেখে দেয়। আলভি নিজেই রুম গোছায় রুম। আলভিকে বিরক্ত করার একটা চান্সও মিস করে না মায়া। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কোনোভাবেই আলভিকে বিরক্ত করতে সক্ষম হয় না মায়া। এই বেটা চুপচাপ সবকিছু মুখ বুজে বিনা বাক্যে মেনে নেয়। আলভি নিজের চুলগুলো শুকিয়ে ব্রাশ করে নেয়। একটু পরেই রুমের ডোর নক করে। আলভি ডোর খুলে কফির মগ দুটো হাতে নিয়ে রুমের ভিতর চলে আসে। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, আমরা কেউ তো কফি চাইনি, তাহলে কফি দিয়ে গেল কেন? ওরা জানে আমি কখন কি খাই, তাই আলাদা করে বলতে হয় না। মায়া ঠোঁট দুটো গোল করে ও বলে। আলভি একটা কফির মগ মায়ার হাতে দেয়। তারপর মায়ার পাশে বসে বাম হাতে মায়ার কোমর পেঁচিয়ে ধরে কফির মগে চুমুক দেয়। কফি খাওয়া শেষ করে বাংলাদেশে কল করে মায়া। মেয়ের কল পেয়ে খুশি হয়ে রিসিভ করেন আহনাফ মাহমুদ। বাবার মুখ দেখতেই মায়ার চোখ দুটো ছলছল করে ওঠে। মনের জমানো কথাগুলো কেমন যেন দলা পাকিয়ে যায়।
আহনাব মাহমুদ ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসি মুখে বলেন, কেমন আছিস মা? আলভি কোথায়? আলভি আবার মায়ের সাথে ঘেঁষে বসে ফোনের স্ক্রিনে তাকায়। মায়া ধরা গলায় বলে, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আম্মু কোথায়? মেহবুবা মেহের স্বামীর হাত থেকে ফোন নিয়ে মুখের সামনে ধরেন। মায়াকে দেখেই মায়ার দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। মেয়ের চোখে পানি দেখে মেহবুবা মেহেরের চোখেও পানি চলে আসে। কান্না চেপে রাখতে না পেরে কেঁদেই দেয় মায়া। মায়ের হাত থেকে ফোন নেয় আলভি। মায়াকে এক হাতে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে, তোমাদের কথা মনে করে আর একটুও পর পর কাঁদে। আমাদের ছেড়ে তো দূরে কোথাও কখনো থাকেনি, মাত্র 3 মাস। তারপর তো আবার ফিরেই যাবে। ফিরে আসার পরেও দেখবে আবার কাঁদছে। এখন আবার তুমি কাঁদছো কেন? মেহবুবা মেহেরের হাত থেকে ফোন নেন আহনাফ মাহমুদ। ফোনের স্ক্রিনে তাকিয়ে বলেন, গতকাল সারা রাত কেঁদেছে, আজকেও সারাদিন একটু পর পর নাকি কেঁদেছে। মায়ের সাথে কথাও বলেছে কয়েকবার, তারপরেও কেঁদেছে। এখন আবার কাঁদছে। আলভি কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। এপাশে মেয়ে কাঁদছে, অপর পাশে মা কাঁদছে। ঐশী রহমানও ছেলের জন্য একটু পর পর কাঁদছেন। 13 বছর পর ছেলেকে কাছে পেয়েছিলেন। 1 মাস 12 দিন থেকেই চলে এসেছে আবার। শুধুমাত্র মায়ার ভিসার টিকিটের জন্য 12 দিন বেশি থেকেছে। না হলে এই 12 দিন বেশিও থাকা হতো না। অল্প কথা বলে কল কেটে দেয় আলভি। ফোন রেখে মায়ের মুখোমুখি হয়ে বসে। মায়ের মুখ আগলে ধরে বলে, এভাবে কাঁদতে হয়? বাড়ির সকলের কথা ভীষণ মনে পড়ছে। 3 মাসই তো, তখন তোমাকে ছাড়া কিভাবে থাকবো? সামনের বোর্ড মিটিংয়ে সকলের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব। এখানের সবকিছুর দায়িত্ব শুভকে দিয়ে আমিও বাংলাদেশে ফিরে যাব তোমার কাছে। এখানে তখন বছরে 2-3 বার আসবো শুধু, কয়েকদিনের জন্য। এখন কান্না বন্ধ করো। জার্মানিতে এসেছে আজ, আজ 5ম দিন। আলভির বাড়িতে আজ জাঁকজমকপূর্ণ বিরাট বড় পার্টির আয়োজন করা হয়েছে। পার্টিতে আমন্ত্রিত হয়েছে আলভির বিজনেস পার্টনার সহ আরো অনেক বিজনেস পার্টনাররা, সাথের অফিসের সকল স্টাফ। সন্ধ্যার মধ্যে সকল অতিথিরা এসে উপস্থিত হয়েছে আলভির বাড়ির হলরুমে। অতিথিরা আলভির ওয়াইফকে দেখতে চাইলে আলভি সবাইকে ওয়েট করতে বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। নিজের রুমে এসে দেখে মায়া চুপচাপ বসে আছে। মায়ার পাশে বসে আছে শুভর ওয়াইফ। মায়ার পরনে হোয়াইট বারবি গাউন, সাথে অফ হোয়াইট হিজাব বাঁধা। মায়াকে দেখতে আজ পুরোপুরি পরীর মতোই লাগছে। মায়ার দিক থেকে চোখ ফেরানো দায়। আলভি মায়ার হাত ধরে দাঁড় করায়। গাউনের ভারে মায়া ঠিকভাবে হাঁটতেও পারছে না। এর আগে এত ভারী ড্রেস কখনো পরেনি। একে তো ভারী গাউন, তার উপর পরেছে হিল। আস্তে আস্তে হেঁটে সিঁড়ির কাছে এসে দাঁড়ায় দুজন। নিচ থেকে সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। আজ আলভির গায়ে হোয়াইট স্যুট প্যান্ট। মায়া নিচে থাকা সকলের দিকে একবার তাকায়। অনেক মেয়ের ড্রেস অনেক খোলামেলা, হাতে গোনা কয়েকজন বাঙালি, তাছাড়া বাকি সবাই জার্মান নাগরিক নয়তো অন্য দেশের। আলভির হাত ধরে ধীর পায়ে হেঁটে নিচে নেমে আসে মায়া। আলভি সকলের সাথে পরিচয় করায় মায়ার। অনেকে মায়ার সাথে টুকটাক কথা বলে, ইচ্ছা না থাকলেও কথা বলে মায়া। এত অপরিচিত মানুষের মধ্যে অস্বস্তি ফিল হচ্ছে মায়ার।
তার মধ্যে মেয়েগুলোর ড্রেস কেমন। আবার অনেক ছেলে ওর দিকে তাকাচ্ছে একটু পর পর। আলভি বুঝতে পারে মায়ের অবস্থা। পার্টি শেষ হতে হতে রাত 12টা বেজে যায়। 11টার পর থেকে গেস্টরা চলে যেতে শুরু করছিল। 12টার মধ্যে সবাই চলে যায়। আলভি সকলকে বিদায় দিয়ে মায়ার কাছে আসে। মায়া সোফায় বসে পড়েছে পায়ের ব্যথায়। হিল খুলে নিজের পা দুটো দেখছে। আলভি আশায় গাউন ছেড়ে আলভির মুখের দিকে তাকায়। আলভি মায়ের পায়ের কাছে বসে গাউন উঁচু করে পায়ের দিকে তাকায়। পা দুটো লাল হয়ে গেছে, অনেক ব্যথা করছে। হুম, রুমে চলো। মায়া আলভির হাত ধরে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। আলভি মায়াকে পাজা করে তুলে নিয়ে, হেঁটেই যেতে পারবো আমি, হাঁটতে হবে না। মায়াকে নিয়ে রুমে আসে। নিজেই মায়ের হিজাব খুলে দেয়। হালকা ড্রেস এনে ডিভানের উপর রাখে, তারপর মায়ের গাউন তুলতে সাহায্য করে। পরতে এক কামলা, খুলতে এক কামলা লাগে। গাউন খুলে কটনের সফট একটা ফ্রক গায়ে জড়ায় মায়া। আলভি নিজের স্যুট খুলতে খুলতে বলে, হাত মুখ ধুয়ে আসো। দুজনেই ফ্রেশ হয়। মায়া বেডে উঠে শুয়ে পড়ে। আলভি অলিভ অয়েল এর বোতল নিয়ে বেডে বসে মায়ের পায়ের কাছে। হাতের তালুতে অয়েল নিয়ে মায়ার পা দুটো নিজের কোলের উপর তুলে নেয় মাসাজ করার জন্য। মায়ার চোখ লেগে এসেছিল। পায়ে ছোঁয়া পেতেই হট করে চোখ মেলে তাকায়। দ্রুত পা সরিয়ে নিয়ে বলে, কি করছো তুমি? পায়ে হাত দিচ্ছ কেন? ম্যাসাজ করলে ব্যথা দ্রুত ঠিক হয়ে যাবে। পা দাও এখন। ম্যাসাজ করতে হবে না, ব্যথা এমনিতেই ঠিক হয়ে যাবে। বেশি কথা না বলে পা দাও। নিজেই মায়ের পা দুটো টেনে সোজা করে কোলের উপর তুলে নেয় আবার। তারপর ম্যাসাজ করতে শুরু করে। মায়া কিছু না বলে আলভির মুখের দিকে তাকিয়ে রইল। ম্যাসাজ করায় আরাম লাগছে এখন। আলভি খেয়াল করে মায়ার দুই পায়ের দুই আঙ্গুলে ফোস্কা পড়ে গেছে হিল পরে থেকে। বিয়ের সময় যে হিলগুলো পরেছিল সেগুলো পরে তো ফোস্কা পড়েনি এভাবে। তাহলে এগুলো পরে এমন পা ব্যথা হয়েছে কেন আর ফোস্কা পড়ছে কেন? কয়েক সেকেন্ডের কারণ উদ্ঘাটন করে ফেললে আলভি। কিছু সময় পর আলভি মায়ার মুখের দিকে তাকায়। দেখে মায়া এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। আলভি কপাল ভ্রু নাচিয়ে বলে, আসবো। মায়া কপাল ভ্রু কুঁচকে বলে, কোথায়? আদর করতে। বলেই হাসে আলভি। মায়া পাশ থেকে আলভির বালিশটা তুলে নিজের মুখ ঢেকে নেয়। দুই হাতে বালিশটা জড়িয়ে ধরে বলে, আদর লাগবে না আজ। আলভি অলিভ অয়েলের বোতলের ছিপি লাগিয়ে নিচে রেখে দেয়। তারপর মায়ের মুখের উপর থেকে টেনে বালিশটা সরিয়ে নিয়ে নিজেই মায়ের উপর লম্বা হয়ে শুয়ে পড়ে। মায়ের ঘাড়ে মুখ গুজে বলে, বালিশকে জড়িয়ে না ধরে আমাকে জড়িয়ে ধরো। তুমি বালিশ জড়িয়ে ধরলে আমার ভীষণ হিংসে হয়। ওদের জন্য তুমি মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরো না। বেটাদের কালকেই এই রুম থেকে ছাড়া করব আমি। তখন ওদের না পেয়ে বাধ্য হয়ে আমাকেই জড়িয়ে ধরবে প্রতিবার। সো ফ্রেন্ডস, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।